সমাধান করছি তোমাদের। রোল নাম্বার 1, Yes, sir. 2, 3, Present, sir. Roll 3 present. 4, Present, sir. 5, Present, sir. 6, 5 present. 6, 8, Present, sir. 9, 10, Yes, sir. Roll 10. 11, Present, sir. 12, Yes, sir. Roll 12. 13, 15, Yes, sir. 16, Yes, sir. 17, Yes, sir. 18, 19, Yes, sir. 20, Yes, sir. Roll 20. 21, 22, Yes, sir. 20. 23, Yes, sir. 24, 25, 27, Yes, sir. 28, 29, Yes, sir. 29. 30, Yes, sir. 31, Yes, sir. 33, Yes, sir. 34, Yes, sir. 35, Yes, sir. 36, Yes, sir. 36. 7, Yes, sir. 38, Present, sir. 39, Yes, sir. 40, Yes, sir. 41, Yes, sir. 42, Yes, sir. 44, I have this problem going over here because 45, for some reason the nav point wants to turn into a 46, driveway. I'm gonna actually just disengage. 47, that car. Present, sir. 47. 48, Yes, sir. 48. So 49, a nav Yes, sir. function, 49. you have to 50, change the address Yes, sir. to the 13 nav batch roll point, which 20, you usually do, to some other address on this street 13 batch roll 29, because it tries to turn us. অ্যাবসেন্ট রোলগুলো আবার বলছি আমি। রোল নাম্বার 2, Sir, roll 2 present. 6, Yeah, the only 9, reason why I actually disengaged that because it was 13, the map. Sir, had 13 achi. I didn't realize it. I 18, love the shading because it shows you kind of like where you can't go. 21, 81. 24, Now this is usually 25, done pretty well in the past. But 44, sometimes it used to kind of 45, turn funny. 46, Sir. Sir, I mean, 24 আছি, sir. graceful, 13 batch roll but it 20 was and usually 29. previous builds. Sir, 24 আছি, sir. It's hard. It kind of looked a little bit rough on camera, I'm sure, but compared to older builds, that was the way the feeling of the car, of the acceleration and the braking, it used to be pretty like it was hard, and that like it gradually accelerated, gradually braked, and it just feels. স্লাইড দেখা যাচ্ছে? Yes, sir. আমরা গতদিন লাস্টে দেখছিলাম রিফ্লেকশন ইন টার্ম অফ রিফ্রাক্টিভ ইন্ডিসেস। আজকে আমরা ফার্স্টে যেটা দেখছি সেটা হচ্ছে ট্রান্সপারেন্সি। আমরা আজকে লাইটে যেগুলো দেখবো নেক্সট ক্লাসেও সেখান থেকে আরো কিছু হয়তো ক্লিয়ার হওয়ার জন্য আরো কিছু দেখাতে পারি। দুটো ক্লাস যাবে লাইটের উপরে। এখানে একটা গ্রাফকে এক্সপ্লেইন করা হচ্ছে, এটা আসলে স্পেসিফিকলি বইতে যেভাবে এক্সপ্লেইন করেছে এটা পুরোপুরি এক্সপেরিমেন্টালের সাথে মিলে বলে আমার মনে হয় না। আমার যেটা মনে হচ্ছে স্পেসিফিক ক্যারেক্টারিস্টিক্স এক্সপ্লেইন করেছে ওরা। হ্যাঁ, এটা কোনো আমি জানি না এটা কোনো মেশিন ডাটা কিনা, মেশিন ডাটা এরকম হওয়ার কথা না। তোমরা যদি ট্রান্সমিটেন্স দেখো ওরা আসলে এক্সপ্লেইন করার চেষ্টা করছে এখানে যে ডাইইলেকট্রিক আইআর রিজিয়নে তোমার অ্যাবজর্ব করছে, দেন এই যে কম্পারিজন ফ্রিকোয়েন্সি ভেরিয়েশন অফ অ্যাবসর্বেন্স, হ্যাঁ, তারপরে ডাইইলেকট্রিক বা সিরামিক গুলো ইউভি রিজনে অ্যাবজর্বেন্স দিচ্ছে, এক্স রে রিজনে অ্যাবজর্বেন্স দিচ্ছে,
সো যেটা ব্যাপার আমার একটু কনফিউশন আছে যে আদার রিজনও কিন্তু অ্যাবজর্বেন্স কিছু থাকার কথা, ইটস নট লাইক ইট শুড বি ফ্ল্যাট। হ্যাঁ, আমি শিওর না এটা কোনো মেশিন ডাটা নাকি ওরা এক্সপেরিমেন্টাল ক্যালকুলেশন ডাটা নাকি ওরা জাস্ট বোঝানোর জন্য এটা তৈরি করেছে যে আইআর রিজনে অ্যাবজর্পশন পসিবল, ইভি রিজনে অ্যাবজর্পশন পসিবল। আমি বোঝাতে পেরেছি? আমার একটু সন্দেহ আছে এটা নিয়ে, চ্যাপ্টার নিয়ে। মেটালের ক্ষেত্রে হচ্ছে এটা, ইটস ফাইন। মেটালের ক্ষেত্রে এটা বুঝতে পারছি নিশ্চয়ই, এই শেপটা যেটা আরো লাইট করে উঠে গেছে, এটা হচ্ছে ভিজিবল রেইন। এটা ভিজিবল রেইন। সো আমরা যদি এরকম একটা জায়গায় আসি, ভিজিবল লাইটের নিচে যদি চলে যাই এদিকে, সো লেফট হচ্ছে ওয়েভলেন্থ আমাদের কি হচ্ছে, কম না বেশি? এদিকে বেশি, তাই না? এদিকে ওয়েভলেন্থ বেশি, তাহলে এনার্জি কম। সো মেটালের জন্য লেফট সাইডের এনার্জি কম হওয়ার কারণে, ব্যান্ড গ্যাপের চেয়ে কম হওয়ার কারণে স্বাভাবিকভাবে অ্যাবজর্ব হয়ে যাবে, এটি ন্যাচারাল, রাইট? তাই না? আমরা যদি ভিজিবল লেন্সের এদিকে দেখি, ব্যান্ড গ্যাপ বা নরমাল ভাবে এদিকে অ্যাবজর্ব করবে। আমরা জানি এক্স-রে দিয়ে আমরা মেটালের ভিতরে দেখতে পারি হাই এনার্জি দিয়ে, ঠিক আছে? সো ওখানে তো আসলে মেটালের ক্ষেত্রে তো আসলে ডিফারেন্ট, মেটালের ক্ষেত্রে তো আসলে ব্যান্ড গ্যাপ তো হবে না, মেটাল তো ব্যান্ড গ্যাপ ব্যালেন্স কন্ডাকশন ওভারল্যাপ করে আসলে, ঠিক আছে? অ্যাবজর্বেন্সটা হয়ে যায় ওখানে ডিফারেন্ট ভাবে। আমরা এখন সিরামিক পড়ছি, আমি দেখি নেক্সট ক্লাসে আমাদের ওগুলো ফোকাস করা যায় কিনা, কারণ লাইট যখন একটা কিছুর উপর পড়ে তখন রিফ্লেকশন হয়, রিফ্র্যাকশন হয়, ট্রান্সমিট হয়, অ্যাবজর্পশন হয়। এগুলো ম্যাটেরিয়ালের উপরে ডিপেন্ড করে, মেকানিজম গুলো এগুলো ওয়েভলেন্থের উপর ডিপেন্ড করে। আমরা মেইনলি সিরামিককে ফোকাস করে কথা বলছি। আমি যেটা বললাম নেক্সট ক্লাসে মেটালকে দেখাতে পারি কিছুটা। সো সিরামিক ক্ষেত্রে আমরা যেটা বলি যে হ্যাঁ, ব্যান্ড গ্যাপের চেয়ে যদি কম এনার্জি হয় তাহলে সে ট্রান্সমিট করে যাবে, আর ব্যান্ড গ্যাপের চেয়ে যদি বেশি এনার্জি হয় তাহলে ভ্যালেন্স থেকে কন্ডাকশনে ইলেকট্রন জাম্প করবে, এনার্জিটা অ্যাবজর্ব হয়ে যাবে। আর যদি ভ্যালেন্স দুদিকেই থাকে ওয়েভলেন্থ, তাহলে একটা অংশ অ্যাবজর্ব হয়ে যাবে, একটা অংশ ট্রান্সমিট করে যাবে। মেটালের ক্ষেত্রে কিন্তু তা না, রাইট? মেটালের ক্ষেত্রে ডিফারেন্ট। কিন্তু মেটাল কি ট্রান্সপারেন্ট? না, মেটাল ভিজিবল লাইটে ট্রান্সপারেন্ট না। অন্যদিকে মেটালে কিন্তু ব্যান্ড গ্যাপ ভাবে ডিফাইন না, যে একটা স্পেসিফিক ব্যান্ড গ্যাপ আছে। এমনকি ভিজিবল লাইটের এখানে দেখা যাচ্ছে, দেখো ভিজিবল লাইটের এদিকে অ্যাবজর্ব হচ্ছে, রাইট? ঠিক আছে, কিন্তু এক্স-রে তো মেটাল ট্রান্সমিট করে, আমরা জানি গামা তো ট্রান্সমিট করে। তাহলে বেসিক্যালি ব্যান্ড গ্যাপ তো নাই। তোমরা কথাটা বুঝতে পারছো? আমাদের যে ব্যান্ড গ্যাপের কনসেপ্ট সেটা কিন্তু এখানে আসছে না। কারণ হলো ট্রান্সমিশন হবে কিনা, কালার পড়বো আমরা নেক্সট ক্লাসে, ট্রান্সমিশন হবে কিনা এটা শুধুমাত্র ডিরেক্ট ব্যান্ড গ্যাপের উপরই ডিপেন্ড করছে না, এটাও অনেক কিছুর উপর ডিপেন্ড করছে। সেটা হচ্ছে সারফেস রিফ্লেক্ট করছে কিনা। যেমন একটা ট্রান্সপারেন্ট গ্লাস, এটা ট্রান্সপেক্ট করবে, ট্রান্সপারেন্ট হবে কি হবে না এটা ডিপেন্ড করছে তোমার অ্যাবজর্ব হচ্ছে কি হচ্ছে না তার উপর। কিন্তু মেটাল তো ডিফারেন্ট, মেটাল তো সারফেস থেকে রিফ্লেক্ট করে দিচ্ছে, বোঝা গেছে? তো সে কারণে আমরা এখানে যখন এক্সপ্লেইন করছি ইন টার্ম অফ ব্যান্ড গ্যাপ, মেটাল কিন্তু ওভাবে আসলে এক্সপ্লেইন করা যায় না। ওরা বলতে মেটাল নিয়ে আলোচনা করে অনেক, কারণ মেটালের ক্ষেত্রে অন্য ঘটনা ঘটছে। টোটাল লাইট ইকুয়াল টু রিফ্লেকশন, রিফ্র্যাকশন, অ্যাবজর্পশন এন্ড ট্রান্সমিশন। ওরা এখানে গ্লাসের ক্ষেত্রে বলছে, সিরামিকের ক্ষেত্রে বলছে, যেখানে ওরা ধরে নিচ্ছে রিফ্লেক্টেন্স খুবই কম, যেখানে ওরা ধরে নিচ্ছে মূল ঘটনাটি হচ্ছে অ্যাবজর্বেন্স এন্ড ট্রান্সমিটার। সো ওরা এক্সপ্লেইন করছে যে ব্যান্ড গ্যাপের চেয়ে বেশি এনার্জি হলে অ্যাবজর্ব হয়ে যাবে, ট্রান্সমিট করবে না। ব্যান্ড গ্যাপের চেয়ে যদি কম এনার্জি হয় তখন অ্যাবজর্ব করবে না, ট্রান্সমিট হবে। বুঝে গেছে? তো ওরা জাস্ট ব্যান্ড গ্যাপের সাপেক্ষে এক্সপ্লেইন করছে দুটো ঘটনাকে সামনে নিয়ে। একটাকে সামনে নিচ্ছে কি ওরা, একটাকে সামনে নিচ্ছে ওরা অ্যাবজর্বেন্স হিসেবে, একটাকে সামনে নিচ্ছে ওরা ট্রান্সমিটেন্স হিসেবে। কনসেপ্টটা ক্লিয়ার? কিছুটা স্যার বুঝতে পারলাম। হ্যাঁ, সো মানে ওরা এখানে মেটালের ছবি দিয়েছে, কিন্তু বইতে কিন্তু মেটাল সম্পর্কে কোনো আলোচনা নাই, সেমিকন্ডাক্টর সম্পর্কে আলোচনা নাই। এই বইতে এই চ্যাপ্টারে আমরা শুধুমাত্র আলোচনা করেছি সিরামিক নিয়ে। সে কারণে ডিসকাশনটা টোটালি ব্যান্ড গ্যাপ ডিপেন্ডেন্ট ডিসকাশন হয়েছে। হ্যাঁ, এই অ্যাপ্রোচ থেকে তুমি কিন্তু শুধু মেটালকে এক্সপ্লেইন করতে পারবা না, কারণ মেটালের ক্ষেত্রে আমি যদি বলি ট্রান্সমিটার হচ্ছে না কেন, ভিজিবল লাইটে কেন ট্রান্সমিটার হচ্ছে না? ভিজিবল লাইটটা এমন না যে এটার এনার্জি ব্যান্ড গ্যাপের চেয়ে কম, মেটালের তো ওভাবে ব্যান্ড গ্যাপ নাই। তো সেক্ষেত্রে তো সবই অ্যাবজর্ব হওয়ার কথা, সেক্ষেত্রে এক্সরে অ্যাবজর্ব হওয়ার কথা, রাইট? ঠিক আছে, কিন্তু আমরা যখন ওদিকে হাই এনার্জিতে চলে যাচ্ছি তখন দেখা যাচ্ছে আমরা মেটালের ভেতরে যে স্ক্যাটারিং হচ্ছে, রিফ্লেকশন হচ্ছে, সবকিছুকে অ্যাভয়েড করে ট্রান্সমিট করতে পারছি। তা আমরা দেখি নেক্সট ক্লাসে যদি সুযোগ পাই, নেক্সট বা তারপরের ক্লাসে আমরা এদিক নিয়ে অন্য ওইগুলো নিয়ে আলোচনা করতে পারি না। বাট ফর নাও আমরা এখন ফোকাস করি ফার্স্টে সিরামিকের ক্ষেত্রে, আমাদের অ্যাডভান্স ম্যাটেরিয়ালের ক্ষেত্রে, সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে আমরা যেটা বলবো, তার মানে ব্যান্ড গ্যাপের সাথে রিলেট করে বলবো। সো খুব কমনলি বলতে গেলে আমাদের ব্যান্ড গ্যাপের চেয়ে কম এনার্জি দিলে লাইটটা পাস করে যাবে, ব্যান্ড গ্যাপের চেয়ে বেশি এনার্জি দিলে লাইটটা অ্যাবজর্ব হয়ে যাবে। এটা হচ্ছে একটা যদি কোর্সলি বলতে চাই, কিন্তু এর বাইরে ঘটনা ঘটবে।
এর বাইরে কি ঘটনা ঘটবে, রিফ্লেকশন ঘটতে পারে, স্ক্যাটারিং ঘটতে পারে, তো সেগুলোকে কনসিডারে আনতে হবে। তো ফার্স্টে আমরা এখন যদি এবার একটু দেখি এখানে কি বলছে, আমরা এখানে দেখতে পাচ্ছি যে সিরামিক সে এক্স রে গামা রিজনও অ্যাবজর্বেন্স দেয়, রাইট? হ্যাঁ, এটা ইউজুয়ালি মেটালের ক্ষেত্রে হয় না। মেটালের ক্ষেত্রে কিন্তু লো এনার্জি অ্যাবজর্ব হয়ে যায়, অনেক হাই এনার্জি আমরা পাস করে দিতে পারি। তো সিরামিকের ক্ষেত্রে বা ইনসুলেটরের ক্ষেত্রে, ব্যান্ডগ্যাপ সহ ম্যাটেরিয়ালের ক্ষেত্রে সাম মেকানিজম অপারেট করে, যেখানে আমরা দেখতে পাই যে অ্যাজ লো অ্যাজ হায়ার রিজিয়নে যেরকম অ্যাবজর্বেন্স আছে, তেমনি আবার হাই এনার্জি স্টেটও অ্যাবজর্বেন্স আছে, আবার মিডিয়াম রিজিয়নেও অ্যাবজর্বেন্স আছে। তার মানে অ্যাবজর্বেন্স কিন্তু বিভিন্ন জায়গায় হতে পারে। কেন? So dielectric generally show good transmittance in the visible part of electromagnetic spectrum. যদি সিঙ্গেল ক্রিস্টাল হয় বা কখন কোনো পলিক্রিস্টালে এরা দিতে পারে। আমরা ডাইইলেকট্রিক নিয়ে কেন বলছি, আমাদের এই ডাইপোলগুলোর ক্ষেত্রে আমরা বলেছি যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ যখন যায় তখন ডাইইলেকট্রিক পোলগুলো, ডাইইলেকট্রিক ডাইপোল যেগুলো থাকে, এই ডাইপোলগুলো ইনডিউস হয়, এবং ইনডিউস হওয়ার কারণে ওগুলো যে মুভমেন্ট করে, যে ডাইপোল মুভমেন্ট তৈরি করে, তার ফলে কিন্তু ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের ইন্টারাকশনটা হয় এবং নিউ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বা তার চেঞ্জ দেখতে পাই আমরা। So absorbance corresponds to electronic transition from valence to conduction band. This is a very simple concept. এটা তো ক্লিয়ার। যদি ব্যান্ড গ্যাপের চেয়ে বেশি এনার্জি হয় তাহলে এটা কোন ক্ষেত্রে ঘটে? এটা ইউভির ক্ষেত্রে ঘটে। সিরামিক উইথ লার্জার ভ্যালু অফ ব্যান্ড গ্যাপ আর ট্রান্সপারেন্ট টু শর্টার ইউভি ওয়েভলেন্থ। সো আমরা যদি ইউভি ওয়েভলেন্থে যাই তাহলে এই কথাটা সত্য যে এই জায়গাটায় কি হচ্ছে, এনার্জি ব্যান্ড গ্যাপের চেয়ে বেশি। ঠিক আছে, এদিকের ক্ষেত্রে তাই, এদিকে অনেক এনার্জি, ওয়েভলেন্থ অনেক কম, এনার্জি অনেক বেশি অ্যাবজর্ব হবে। তাহলে এই জায়গাটায় কি হচ্ছে বলতো, এই জায়গাটায় কিভাবে অ্যাবজর্ব হচ্ছে বলতো, এটা আগে পড়িয়েছি তোমাদের। এটা স্যার ইলাস্টিক ভাইব্রেশন রোটেশনের মাধ্যমে, ইলাস্টিক ভাইব্রেশন রোটেশনের মাধ্যমে। গুড, ভেরি গুড। সো ইলাস্টিক ভাইব্রেশন রোটেশনের মাধ্যমে অ্যাবজর্বেন্স হচ্ছে, কিন্তু মেটালের ক্ষেত্রে কিন্তু এই জিনিসগুলো এরকম না, তাই না? মেটালের ক্ষেত্রে এই ব্যান্ড গ্যাপের ব্যাপারটাও নাই, এটাও নাই, বরঞ্চ ইলেকট্রিক ভাইব্রেশন। হ্যাঁ বলো। তাহলে স্যার এই এক্স-রে গামা রের সাইডে ডাইইলেকট্রিক এই অ্যাবজর্পশনটা কিসের জন্য হয়? Because the energy is much higher than band gap, all valence electron goes to conduction band. Direct absorption. এটা হচ্ছে ডিরেক্ট অ্যাবজর্পশন। তুমি যত রাইট সাইডে যাবা, ভ্যালেন্স থেকে কন্ডাকশনে ইলেকট্রন জাম্প করে উঠে যাচ্ছে। স্যার ইউভি এবং গামার এর একদম মাঝামাঝি একটা রিজিয়ন এটা অ্যাবজর্ব করে না। ইউভি এবং গামার এটা মোটামুটি মাঝামাঝি রিজিয়ন করে, আবার গামারের একটা এন্ডেও করে। তাহলে এই দুই এন্ডে না, আমি ক্লাসের শুরুতেই জন্য তোমাদেরকে বলছি যে এই ছবিটা পারফেক্ট না, এটা এক্সপেরিমেন্টাল ডাটা এরকম হতে পারে না। এখানে সেমিকন্ডাক্টর যে ছবি দিচ্ছে আমি তোমাদেরকে পরেই দেখাবো। সেমিকন্ডাক্টরের ছবিটা খেয়াল করো, সেমিকন্ডাক্টরের ছবিটা হচ্ছে এরকম, দেখছো একটা হিলের মতো, দেখছো অ্যাবজর্বেন্স। অবশ্য আমি তোমাকে এক্সপেরিমেন্টাল কার্ড দেখাই, এটা হচ্ছে সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়াল জিঙ্ক অক্সাইড অ্যাবজর্বেন্স কার্ভ। এটা কি হিলের মতো? এটা হিলের মতো না, লেফট সাইড টোটালি অ্যাবজর্ব হবে, এটাই নরমাল নিয়ম। ঠিক আছে, কিন্তু ওরা কি করছে এখানে, আমার ধারণা এটাকে ওরা ড্র করেছে, এটা কোনো মেশিনের ডাটা না। আই থিঙ্ক এটা মেশিনের ডাটা না, ওরা জাস্ট ড্র করে দেখাইছে বিভিন্ন জোনে কি হয়। হ্যাঁ, ইট ডাজ নট মিন যে তোমার খালি আইআরএ হবে। আইআরএ যদি অ্যাবজর্ব হয় তাহলে ভিজিবল হবে না কেন, রাইট? জি স্যার, অবশ্যই হবে, অবশ্যই হবে। তো আমার যেটা মনে হচ্ছে এই ছবিটা ওরা জাস্ট তৈরি করেছে বোঝানোর জন্য যে বিভিন্ন জোনে অ্যাবজর্বেন্স পাওয়া যায়, 3টা জোনকে ওরা আইডেন্টিফাই করছে। হ্যাঁ, না হলে এক্স-রেতে গিয়ে এত হাই এনার্জি ট্রান্সমিট করবে, গামাতে করবে না, এটা তো হতে পারে না। সে কি গামার ফুল এনার্জি কি করে ফেলছে, অ্যাবজর্ব করতে পারবে না, ফুল ট্রান্সমিট করে দিবে। সো এই জায়গাটা একটু ঝামেলা আছে। বাট এরা আসলে মেইনলি বোঝানোর চেষ্টা করছে যে কোন জায়গায় কোন জিনিসটা করে। যেমন হ্যাঁ বলো। এমনও তো হতে পারে যে গামারের দিকে ওয়েভলেন্থ এতটা কম হয়ে গেছে যে অ্যাটমের গ্যাপ দিয়ে বা ইলেকট্রনের গ্যাপ দিয়ে লাইটটা চলে যাচ্ছে। না, ওটা আমাদের ছোটবেলার একটা ধারণা ছিল যে অ্যাটমের মাঝখানে গ্যাপ থাকলে ওখান দিয়ে মানে চলে যায়। এটা তো তোমার ফিল্টারের মতো পাথর না যে পাথরের মাঝখান দিয়ে লাইট যাবে, রাইট? অ্যাটমের গ্যাপ বলে কিন্তু ম্যাটেরিয়ালে কিছু নাই। এটা তোমার দেখবা স্কুলের 9-10 বাচ্চারা অনেক সময় মনে করে যে ম্যাটেরিয়াল লাইট মনে হয় এখান দিয়ে পাস করে, আমাকে মাঝখানে যে ফিল্টারের লাইট কিভাবে পাস করে, মেটালের মধ্যে তো পোরোসিটি নেই। খেয়াল করো, একদম কোশ্চেন করেছে সেমিনারে, লাইট তো মেটালের মধ্যে পোরোসিটি নেই, সিরামিক এর পোরোসিটি আছে। বিকজ দে আর থিংকিং লাইক দ্যাট, লাইট মনে হয় ওই ছিদ্রগুলো দিয়ে চলে যাচ্ছে, লাইট তো এভাবে যেতে পারে না। হ্যাঁ, লাইটগুলো আর অ্যাটমের মাঝখানে তার টানেল থাকে না, লাইট তো স্ট্রেট পথে চলে। আমরা যদি মনে করি পোরোসিটি, তো টানেলের মতো চলে যাবে না, রাইট? হ্যাঁ, তো সেরকম কোনো সুযোগ নাই। লাইট যেতে হলে, এনার্জি যেতে হলে তাকে ইলেকট্রন ক্লাউডের সাথে ইন্টারঅ্যাকশন করে যেতে হবে, ঠিক আছে? সো আমরা দেখি, আমি এই জায়গাগুলোকে আরো ক্লিয়ার করার চেষ্টা করব। তাহলে স্যার আমরা একদম হাই ফ্রিকোয়েন্সিতে যে দেখতে পাই যে এক্স রে বা গামা রে ট্রান্সপারেন্সি, সেটাকে আমরা কিভাবে এক্সপ্লেইন করব?
আবার বলো। আমরা বলছিলাম যে তাহলে তাহলে আমরা হাই এনার্জি এক্স রে এবং গামা রেতে প্রায় সকল মেটেরিয়ালকে যে আমরা ট্রান্সপারেন্ট দেখতে পাই, এটাকে আমরা কিভাবে এক্সপ্লেন করব? হাই এনার্জিতে তো আমরা এক্স রে এবং গামা রে এই দুটোতে প্রায় আমরা দেখতে পাই যে ম্যাটেরিয়াল কি খুব ডেন্স ম্যাটেরিয়ালও অনেক ক্ষেত্রে ট্রান্সপারেন্ট হয়ে যেতে থাকে, বিশেষ করে যত হায়ার এনার্জি যায় তত বেশি মেটালটা পেনিট্রেট করে যেতে পারে। মেটালে তো যাবেই, মেটালে অবশ্যই যাবে। ডাইইলেকট্রিক সিরামিকের ক্ষেত্রে এটা ডিফারেন্ট হতে পারে, ডাইইলেকট্রিক বা সিরামিকের ক্ষেত্রে এটা ডিফারেন্ট হতে পারে। মেটালে অবশ্যই ট্রান্সমিট করবে, কারণ মেটালে হাই এনার্জি হলে সে স্ক্যাটারিং কিছুই করবে না, তখন ডাইরেক্ট পাস করে চলে যাবে। এক্স রে গামারে অবশ্যই তুমি হাই ডেনসিটি ম্যাটেরিয়াল, যত হাই ডেনসিটি হবে যত হাই এনার্জি দিবে ট্রান্সমিট করবে। কিন্তু সিরামিক ডিফারেন্ট বিহেভ করতে পারে, সিরামিক অনেক কিছুর উপর ডিপেন্ড করে। আমি তোমাকে বলি, এই জায়গাটা এক্সপ্লেইন করি। মেটালের ক্ষেত্রে হবে না, মেটালের ক্ষেত্রে তুমি যদি হাই এনার্জি দাও অবশ্যই সেটা ট্রান্সমিট করবে, তুমি যেটা বললা। সিরামিক বা ম্যাটেরিয়ালের ক্ষেত্রে যেগুলো হয় অনেকগুলো বেশি রোল প্লে করে, যেমন একটা হচ্ছে ব্যান্ড গ্যাপ, রাইট? একটা হচ্ছে তোমার ইন্টার ব্যান্ড গ্যাপ ইন্ট্রিনসিক ডিফেক্ট, নট ইন্ট্রিনসিক ডিফেক্ট, সাইডওয়ে ব্যান্ড গ্যাপ যেটা আমরা বলি, সেটা হচ্ছে তোমার ইমপিউরিটি যদি ইন্টারমিডিয়েট লেয়ার তৈরি করে, ঠিক আছে? তারপরে আসছে তোমার সিঙ্গেল ক্রিস্টাল না পলিক্রিস্টাল। পলিক্রিস্টাল হলে গ্রেন বাউন্ডারি একটা ব্যাপার থাকে, মেটালে পোরোসিটি নাই, সিরামিকের পোরোসিটি আছে। পোরোসিটি সাইজ একটা ইম্পর্টেন্ট, সিরামিকের ক্ষেত্রে সেকেন্ড ফেজ থাকে, সেকেন্ড ফেজ একটা ইম্পর্টেন্ট। ইন্টারগ্রানুলার গ্রেন বাউন্ডারি তো অনেক সময় সেকেন্ড ফেজ ফিল্ম ফর্ম করে, যখন তোমার লিকুইড ফেজ সিন্টারিং হয়, সেই ফেজগুলো একটা ইম্পর্টেন্ট। এখন তুমি যদি একটা পলিক্রিস্টালাইন দুইটা সিরামিক তৈরি করো এক্স রে রিজিয়নে, খেয়াল করো দুইটা রিজিয়ন, একটা সিরামিক হচ্ছে সিঙ্গেল ক্রিস্টাল উইদাউট পোরোসিটি, ঠিক আছে? সিঙ্গেল ক্রিস্টাল উইদাউট পোরোসিটি, ভেতরে তেমন কোনো ইয়ে নাই, ক্লিন একটা সিরামিক। এই ধরনের একটা সিরামিকের ক্ষেত্রে আয়ন সাইজ যদি মনে করো ছোট, এরকম একটা সিরামিকের ক্ষেত্রে যদি এক্সরে দাও তুমি হয়তো ট্রান্সমিশন পাবা। এট দ্য সেম টাইম আরেকটা সিরামিক নিলা যেটাতে পোরোসিটি অনেক হাই, যেটার পোরগুলার সাইজ হচ্ছে ধরো ওয়েভলেন্থের সমান, হ্যাঁ, গ্রেন সাইজ গুলো ডিফারেন্ট। তারপরে মনে করো তুমি ওই সিরামিকটার মধ্যে আয়ন গুলো অনেক বড় বড়, এই ধরনের একটা সিরামিক যদি নাও তার ক্ষেত্রে আবার তুমি ট্রান্সমিশন পাবা না। স্যার আপনি কি বললেন যে পোরোসিটি সাইজ এক্স এর ওয়েভলেংথের সমান? এক্স এর ওয়েভলেংথের সাইজ তো মোটামুটি 1 মাইক্রনের, মোটামুটি অ্যারাউন্ড 1 অ্যাংস্ট্রমের কাছাকাছি। সেই লেভেলে তো স্যার পোরোসিটি থাকতে পারে না, স্যার অ্যাটমিক ক্রিস্টাল স্ট্রাকচারের ভয়েড হতে পারে। আচ্ছা, আমি যে কোশ্চেনটা বলছি সেখানে কি বলেছি যে তোমার পোরোসিটির সাইজ যদি ওয়েভলেংথের সমান হয়, আমি যে কথাটা বলছি ইটস নট অনলি ফর এক্স রে, এটা রেডিওতে কাজ করবে, আইআর এ কাজ করবে, ইভি তে কাজ করবে, এক্স রে তে কাজ করবে, গামা রে তে কাজ করবে। wherever you are তুমি যে ওয়েভলেংথে থাকো, তুমি যদি ইকুয়াল সাইজের পোর্ট তৈরি করতে পারো তাহলে সেখানে স্ক্যাটারিং হবে ম্যাক্সিমাম, অ্যাবজর্বেন্স ম্যাক্সিমাম। বোঝা যাচ্ছে? স্ক্যাটারিং ম্যাক্সিমাম হবে যদি তুমি ওই সাইজে পারো, ঠিক আছে? তুমি যদি এক্সারসাইজ তৈরি করতে না পারো, তুমি 200 ন্যানোমিটার নিচে নামো, বড় করো, আরো 500 মিটার বড় করো। তুমি এক্স এর হায়ার জন্য না থাকলে স্মলার জন্য আসো, সেখানে একটা ইয়ে তৈরি করো। বাট দ্য রুল ইজ যখন তোমার সেই পোরোসিটিটা ইয়ের সাইজে চলে যাবে, কিসের সাইজে, তোমার ওয়েভলেন্থের সাইজে চলে যাবে, তখন ম্যাক্সিমাম হবে। এবং পোরোসিটি যত বাড়তে থাকবে তত ইফেক্ট বাড়তে থাকবে, আমরা দেখাবো। সো দ্যাট মিন্স আমি বলতে চাচ্ছি একটা মেটালের সাথে সিরামিকের একটা হিউজ ডিফারেন্স আছে। একটা সিরামিক একই ওয়েভলেন্থে দুইটা সিরামিক কমপ্লিট ডিফারেন্ট বিহেভিয়ার শো করতে পারে। একটা সিরামিক ট্রান্সমিট করতে পারে, একটা সিরামিক তোমার অ্যাবজর্ব করতে পারে। ডিপেন্ড করবে আমরা যে প্যারামিটারগুলো শো করবো আজকে তার উপর। দুটো সিরামিকের ব্যান্ড গ্যাপ থেকে শুরু করে তাদের ডিফেক্ট আছে কিনা, পোরোসিটি আছে কিনা, গ্রেন বাউন্ডারি আছে কিনা, সিঙ্গেল ফেজ নাকি মাল্টি ফেজ, গ্রেন বাউন্ডারিতে কোনো ফিল্ম আছে কিনা, এই সব কিছুর উপর ডিপেন্ড করবে। তুমি যদি সবগুলো প্যারামিটার একটা সিরামিকে ঢুকায় দাও, ফর এক্সাম্পল বেরিয়াম টাইটনেটের মধ্যে তুমি লো ফেজ কিছু দিয়ে সিন্টারিং করে দাও, তাহলে তোমার সেকেন্ড ফেজ চলে আসবে, গ্রেন বাউন্ডারি বড় হয়ে যাবে, পোরোসিটি চলে আসবে, বাউন্ডারিতে ফিল্ম চলে আসবে, তখন দেখবে এটার অ্যাবজর্বেন্স অনেক বেড়ে গেছে। আবার তুমি একটা সিঙ্গেল ক্রিস্টালকে করে ফেলো, তখন দেখবে তুমি ট্রান্সমিটার পেয়ে যাবা। সেগুলো ডিপেন্ড করবে ওই ম্যাটেরিয়ালটা কিছুর উপর। আমরা যে নেক্সট লেকচার স্লাইড গুলো সেগুলো আমরা দেখবো যে কতগুলো ফ্যাক্টর এখানে রোল প্লে করতে পারে, ঠিক আছে? সো এখন এখানে যদি আমরা দেখি যে এই রিজিয়নটা সেমিকন্ডাক্টর আমরা পরে দেখবো, আমরা এই জায়গাটা, তাহলে আমরা দেখতে পাচ্ছি হাই এনার্জির ক্ষেত্রে যে অ্যাবজর্পশনটা সেটা হচ্ছে মেইনলি ব্যান্ড গ্যাপ ওভার দ্য ব্যান্ড গ্যাপ ইলেকট্রন ট্রানজিশনের জন্য। কিন্তু লোয়ার ব্যান্ড গ্যাপে যেটা হচ্ছে সেটা ভাইব্রেশনের জন্য। অবভিয়াসলি এই ভাইব্রেশন মুডটা কি রাইট সাইডে কাজ করতেছে না, ঠিক আছে? কাজ করছে কিন্তু ওভারশেডড হয়ে যাচ্ছে, ওটা অনেক নাই পাবে। আরো একটা বিষয় কাজ করে, কিন্তু এখানে কাজ করে, সেটা হলো ইটস নট অনলি হাইট। তুমি যদি এই ছবিটাকে কম্পেয়ার করো, দেখো তো যে ব্যান্ড গ্যাপের সময় যে হাইট দেখাচ্ছে, তুমি এখানে দেখো যে স্ক্যাটারিং এ কি পরিমাণ হাইট দেখেছো? হ্যাঁ, ফার্স্টে বলো ডান দিকে কি অ্যাবজর্পশন হচ্ছে নাকি হচ্ছে না? এই ভাইব্রেশন
হচ্ছে হচ্ছে। সো ডান দিকে ভাইব্রেশন হচ্ছে, বাম দিকের ভাইব্রেশনের হাইটটা দেখো, সেই তুলনায় দেখতে তো মনে হচ্ছে ডান দিকে অ্যাবজর্ব করেও সেই পরিমাণ ইলেকট্রন উঠতে পারছে না, তাহলে ভাইব্রেশনটা কই গেল? ভাইব্রেশন তো মনে হচ্ছে নেগেটিভে চলে গেছে, রাইট? তোমার লেফট সাইডে ভাইব্রেশনের যে এনার্জি, রাইট সাইডে অ্যাবজর্পশনের এনার্জিও বলতে গেলে যেন তার থেকে কমে যাচ্ছে অলমোস্ট, অথবা হ্যাঁ তার চেয়েও কম, একটু স্লাইড কমই আছে মনে করো। ইভেন এখানেও দেখো, তুমি এখানে দেখে তো মনে হচ্ছে ভাইব্রেশনটা নেগেটিভে গেছে, রাইট? জি স্যার, বুঝতে পারছি। তো এই ইমেজটা অনেক কিছুই ক্লিয়ার না অবশ্যই, তার চেয়ে একটা বড় বিষয় আছে, হ্যাঁ, যে ভাইব্রেশন যে বেশি এনার্জিতে গেলে বেশি হবে, নট নেসেসারিলি দ্যাট, কারণ আমরা রেজোনেন্ট ফ্রিকোয়েন্সি থেকে শুরু করে অনেক কিছু জানি, তাই না? যে তুমি রেজোন্যান্স একটা ব্যাপার হতে হ্যাঁ, সো অনেক কিছু আছে এরকম। সো আমরা যে হাই এনার্জি দিই ভাইব্রেশন বাড়বে, নট নেসেসারিলি। সো দ্যাট ক্যান বি এ ফ্যাক্টর, অলসো ম্যাটেরিয়ালের উপর ডিপেন্ড করে যে কোন জায়গায় তার ভাইব্রেশনটা আসলে ইফেক্টিভ হবে, ঠিক আছে? বাট আমরা জেনারেলি বলি যে হ্যাঁ, যেখানে হায়ার এনার্জিতে তোমার মেইনলি হায়ার এনার্জি থাকবে, তখন ইলেকট্রনটা মেইনলি ভ্যালেন্স থেকে কন্ডাকশনে যাবে, এভাবে অ্যাবজর্বেন্স হবে। কিন্তু লোয়ার এনার্জিতে যখন যাবে তখন মোডটা হবে মেইনলি আমাদের ভাইব্রেশনের মাধ্যমে, যেটা আমরা আয়ার জনের কাছে বলছি। এবং এখানে বলা হচ্ছে দেখো যে লার্জ আয়নের ক্ষেত্রে এই ইয়েটা বেশি অ্যাবজর্পশন। কেন? লার্জ আয়ন গুলো উইকলি বন্ডেড থাকে, লার্জ আয়ন উইকলি বন্ডেড থাকার কারণে তাদের ভাইব্রেশন কিন্তু বেশি হয়। সো তুমি যদি দুটো ডিফারেন্ট সিরামিকের কথা চিন্তা করো, একজন হয়তো আয়ার জন্য এই পিকটা দিবে, একজন রেডিও জন্য এই পিকটা দিবে, ঠিক আছে? একই জায়গায় কিন্তু পিকটা আসবে না, ডিপেন্ড করছে কার স্ট্রাকচার কেমন তার উপর। Transparency in microwave and radio frequency. আচ্ছা আচ্ছা, ওটাতে পরে আবার আসবনি। আচ্ছা, এখানে একটা দেখো যে আমরা বলেছি যে যেমন মেটাল অক্সাইডের ক্ষেত্রে দেখো, মেটাল অক্সাইডের ক্ষেত্রে আমরা এদিকে দেখো জিঙ্ক অক্সাইডের ক্ষেত্রে ছবি দেখানো হচ্ছে, রেডটা হচ্ছে পিওর জিঙ্ক অক্সাইড। এখানে যখন আমরা ডোপিং করতেছি তখন ব্যান্ড গ্যাপ, বেসিক্যালি এটা একটা ব্যান্ড গ্যাপ এজ, যদিও আমরা এখান থেকে ব্যান্ড গ্যাপ প্লট করি না, আমরা টাক প্লট বা অন্য কোনো প্লট থেকে করি, বাট মেইনলি এটা একটা এজ। হ্যাঁ, আমরা দেখতে পাই যে লালটা যেখানে ইন্টারসেক্ট করতেছে, আমরা ডোপিং এর পরে লাইনগুলো আরো রাইটে চলে যাচ্ছে, ঠিক আছে? মানে ব্যান্ড গ্যাপ কমতেছে। তো এখানে বেসিক্যালি তোমার হলমিয়াম যখন আমরা ডোপ করছি, ধরো হলমিয়ামের ভ্যালেন্স এবং কন্ডাকশন ব্যান্ড যেগুলো আছে, সেগুলো জিঙ্ক অক্সাইডের ভ্যালেন্ট কন্ডাকশন ব্যান্ডকে পুশ করে একটা দিকে নিয়ে যায়, ঠিক আছে? নিয়ে গিয়ে তাদের ব্যান্ড গ্যাপটা কমায়, ব্যান্ড গ্যাপ কমে ফলে তাদের এজটা ডান দিকে যায়। কিন্তু আমাদের সেখানে এখন ফোকাস না, আমাদের ফোকাস হচ্ছে দেখো যে অ্যাবজর্বেন্সের হাইটটা বেড়ে গেছে পিকায়। তুমি যদি দেখো যে আমরা যখন ডোপিং বাড়ায় দিচ্ছি তখন কিন্তু অ্যাবজর্বেন্স বাড়তেছে। তো ডোপিং বেড়ে গেলে অ্যাবজর্বেন্স কেন বেড়ে যায় বলতো? তখন সেই যে ডোপ্যান্ট গুলো, সেই ডোপ্যান্টের কনসেন্ট্রেশন বেড়ে যায় এবং ল্যাম্বার্ট ল অনুযায়ী অ্যাবজর্পশন বেড়ে যায়। হ্যাঁ, সেটা হচ্ছে জাস্ট স্টেটমেন্টটাই যে বেড়ে যাচ্ছে, কিন্তু কেন? হোয়াট ইজ দ্য মেকানিজম বিহাইন্ড দ্যাট? ল্যাম্বার্ট ল শুধু ক্যালকুলেট করে কি পরিমাণ বেড়ে গেছে, কেন বেড়ে গেছে? ল্যাম্বার্ট ল তো ক্যালকুলেট করে স্টেট গুলো থাকে, ট্র্যাপ স্টেট গুলো, ওগুলোর সাথে কোনো সম্পর্ক আছে? ওগুলোর সাথে সম্পর্ক আছে, ঠিক আছে? আমরা আরো একটা সম্পর্ক আছে, দুটো স্টেট আছে। একটা সাধারণত আমরা পেপারগুলোতে খুব সহজে এক্সপ্লেইন করি, সেটা হচ্ছে আমরা পেপারগুলোতে সরাসরি বলি যে হ্যাঁ, ডোপিং এর সাথে সাথে ম্যাটেরিয়ালের ক্রিস্টাল স্ট্রাকচার ডিস্টার্ব হচ্ছে, ক্রিস্টাল স্ট্রাকচার ডিস্টার্ব হলে স্ক্যাটারিং বাড়তেছে, এটসেট্রা এটসেট্রা। দোজ আর ট্রু, বাট এট দ্য সেম টাইম মনে রাখবা যে সেমিকন্ডাক্টরে যখন ডিফেক্ট স্টেটগুলো ক্রিয়েট হয়, তখন তুমি যখন ব্যান্ড গ্যাপের চেয়ে কম এনার্জি দাও, তখনও কিন্তু ডিফেক্ট স্টেটে কিছু ডিফেক্ট ইলেকট্রন তখন কিন্তু অল্প এনার্জিতেই তোমার অ্যাক্রস দ্য ব্যান্ড ক্রস করে, ঠিক আছে? মানে মাঝখানে যে স্টেটগুলো, তো ইন্টারমিডিয়েট স্টেটে যে আমরা যে বলি সোয়ালো লেভেল বলি, অল্প ডেপথে যে ডিফেক্টগুলো ক্রিয়েট হয়, সেগুলো কিন্তু তখন ওই লাইটগুলোকে এনার্জিকে অ্যাবজর্ব করতে পারে। সে কারণে আমরা যখন ডোপিং করি তখন যদি ইন্টারমিডিয়েট স্টেট ক্রিয়েট নাও হয়, তারপরেও অ্যাবজর্বেন্স বাড়বে। এটা ওয়ান অফ দ্য রিজন হচ্ছে ক্রিস্টাল ডিফেক্টের কারণে, ঠিক আছে? আর সেকেন্ড ডিফেক্ট বাড়বে কিন্তু ডিস্টারবেন্স বাড়বে, ল্যাটিসে ডিস্টারবেন্স বাড়বে। ল্যাটিসে ডিফারেন্ট সাইজে ডোপেন আসা মানেই হচ্ছে ল্যাটিসে একটা ডিস্টারবেন্স ক্রিয়েট হবে, আর ল্যাটিসে ডিস্টারবেন্স ক্রিয়েট হওয়া মানেই হলো আমাদের অবশ্যই সেখানে স্ক্যাটারিং বাড়বে, ঠিক আছে? এট দ্য সেম টাইম স্ক্যাটারিংটাও কিন্তু পার্ট অফ অ্যাবজর্বেন্স, হ্যাঁ, ইন্টারনাল স্ক্যাটারিং যেটা পার্ট অফ অ্যাবজর্বেন্স। কিন্তু অন্যদিক থেকে চিন্তা করলে যদি মাঝখানে যদি আবার ডিফেক্ট স্টেট ক্রিয়েট হয়, তাহলে যেটা বললাম যে মাঝখানে যে ডিফেক্ট স্টেটগুলো ক্রিয়েট হয়, তারাও কিন্তু এনার্জি অ্যাবজর্ব করে তোমার ইয়ে করতে পারে, অ্যাবজর্বেন্সে কন্ট্রিবিউট করতে পারে। সো এটা সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে আমরা দেখতে পাই। আদারওয়াইজ আগের মতো একই রুল থাকবে যে যদি এনার্জি বেশি হয় তাহলে সব অ্যাবজর্ব হয়ে যাবে, যদি এনার্জি কম হয় ট্রান্সমিট করবে। যেমন এখানে লেফট সাইড দেখো, লেফট সাইডটা ফুল কিন্তু অ্যাবজর্বেন্স, হ্যাঁ, এটা কিন্তু তোমার ইছুবের সাথে মিলবে না। এটা ড্র করছে একটা হিলের মতো করে পিক, রাইট? কিন্তু আসলে তা না,
এটা আসলে আমরা যখন এক্সপেরিমেন্টাল ডাটা ইউজ করি, দেখো লেফট সাইড ফুল অ্যাবজর্ব হচ্ছে। হ্যাঁ, তুমি যত নিচে যাবা অ্যাবজর্ব হবে, আর এখানে যতই ডান দিকে থাকবে ট্রান্সমিটেন্স হবে, অ্যাবজর্বেশনটা কমে যাবে। আমরা নরমালি পাউডার যখন করি আমরা রিফ্লেকটেন্সটা সরাসরি মেজার করি, আমরা অ্যাবজর্বেন্স মেজার করি। ফিল্মের ক্ষেত্রে আমরা ট্রান্সমিটেন্স মেজার করি, যদিও একটার সাথে রিলেটেড। আমরা রিফ্লেকটিভ ইন্ডেক্সের সাথে কথা বলেছিলাম এর আগে। রিফ্লেকটিভ ইন্ডেক্স এটা হচ্ছে কতটুকু ইয়ে করতে পারি, সেখানে আমরা বাইফ্রিঞ্জেস কথা বলেছিলাম কিছু কিছু ম্যাটেরিয়ালের ক্ষেত্রে, ঠিক আছে। আচ্ছা, এই রিফ্লেকটিভ ইন্ডেক্সের ভ্যালু n, এটা কিন্তু ম্যাটেরিয়ালে কতগুলো প্রপার্টির উপর ভ্যারি করে। যে একটা ম্যাটেরিয়াল লাইট যখন ধরো এয়ার থেকে গ্লাসের মধ্যে যাবে, স্বাভাবিকভাবে তার কি হবে, অ্যাঙ্গেল চেঞ্জ হতে পারে, ভেলোসিটি চেঞ্জ হতে পারে, তাই না? আমরা জানি যে ওয়েভলেন্থ ফ্রিকোয়েন্সি ফিক্স থাকবে, ওয়েভলেন্থ বাড়তে পারে কমতে পারে, ওয়েভলেন্থ চেঞ্জ হয়, তার স্পিড যদি বেড়ে যায় ওয়েভলেন্থ বাড়ে, স্পিড কমলে ওয়েভলেন্থ কমে, হোয়াটএভার। কার উপর কি ইফেক্ট করবে এটা বিভিন্ন ম্যাটেরিয়ালের উপর ডিপেন্ড করে। একই ম্যাটেরিয়ালের রিফ্লেকটিভ ইন্ডেক্স যেটা, সেটা কিন্তু ফাংশন অফ ল্যামডা, এক এক ল্যামডা কিছু একভাবে ইয়ে করবে। সো এবার একটা ম্যাটেরিয়ালের ভিতরে যখন লাইট যাবে, লাইটটা সে বেন্ড করবে। এখন এই বেন্ড করাটা আবার আমরা বলেছি আইসোট্রপিক কিউবিকের ক্ষেত্রে একরকম, অ্যানিসোট্রপিক ক্ষেত্রে বাইফ্রিঞ্জেন্স হতে পারে। এখানে একটা ম্যাটেরিয়ালকে দেখো এমন ভাবে কাট করা হয়েছে অ্যাঙ্গেল করে, যাতে তার বাইফ্রিঞ্জেন্স দুইটা অ্যাঙ্গেল থেকে আমরা দেখতে পাই একই সাথে। এখানে ভেতরে একটা মাত্র পিন রাখা হয়েছে, কিন্তু একই সাথে একটা মাত্র পিন রাখা হয়েছে, কিন্তু আমরা এখানে দেখো দুটো ছবি দেখতে পাচ্ছি। আমরা এমন ভাবে কেটেছে যাতে করে ওই বাইফ্রিঞ্জেন্স এর কারণে দুই দিকে দুই ভাবে ইয়ে করছে। আমরা পানির নিচে একটা পয়েন্টে রাখলে দেখতে পাই যে তার হাইটটা উপরে চলে আসছে, রাইট? ওটা হচ্ছে ইয়ের কারণে, কিসের কারণে, তোমার তার রেটে বেঁকে গেল, রিফ্লেক্ট করলো তার কারণে। কিন্তু এইটা যদি বাইফ্রিঞ্জেন্স হয়, তখন স্বাভাবিকভাবে কি হবে, সে দুই অ্যাক্সিস বরাবর, যদি এক্স অ্যাক্সিসে একটা হয় ওয়াই জেড অ্যাক্সিসে আরেকভাবে করবে, যেটা কি কোনো এমন ভাবে কাটা হয়েছে যাতে আমরা দুটো দিক থেকে দেখতে পাই। দেখো সে ওদিকে বাইফ্রিঞ্জেন্সের কারণে একটা ইয়ে দেখাচ্ছে, ইমেজ দেখাচ্ছে বাইরে থেকে দেখতে, এখান থেকে আরেকটা দেখা যাচ্ছে, বাট ভেতরে কিন্তু পিন আসলে একটাই আছে, ঠিক আছে? সো এটা হচ্ছে নট অ্যানিসোট্রপিক ম্যাটেরিয়াল অবভিয়াসলি। এবং n এর যে ভ্যালু, ওখানে আমরা আরেকটা টার্ম বলেছিলাম যে n ইজ এ ফাংশন অফ ল্যামডা এন্ড dn বাই d ল্যামডা কে আমরা বলেছিলাম ডিসপারশন। আশা করি তোমাদের মনে আছে এটা, যে ভিন্ন ভিন্ন ল্যামডার জন্য n ডিফারেন্ট। এই কারণেই কিন্তু হোয়াইট লাইট যখন প্রিজমের ভিতর দিয়ে যায়, এক একটা ল্যামডা এক এক ডিফারেন্ট n কে এন্টার করার কারণে একটা ল্যামডা এক এক ভাবে বেঁকে যায়, ফলে আমরা রেড থেকে ভায়োলেট পর্যন্ত একটা স্পেকট্রা দেখতে পাই, তাই না? সো ডিসপারশন বলি আমরা ওটাকে, যে n ইজ এ ফাংশন অফ ল্যামডা হওয়ার কারণেই কিন্তু আমরা এই ডিসপারশনটা দেখতে পাই। ভিন্ন ভিন্ন ওয়েভলেন্থ ভিন্ন ভিন্ন পরিমাণে বেঁকে যাচ্ছে। দেখো এখানে রেড, এখানে ভায়োলেট। রেড এর কি ওয়েভলেন্থ বেশি, রাইট? স্পিড বেশি। জি স্যার। ভায়োলেট এর ওয়েভলেন্থ কম। সো এই স্পেকট্রামটা তৈরি হয়েছে বিকজ n ইজ এ ফাংশন অফ ল্যামডা। এট দ্য সেম টাইম ইট ইজ এ ফাংশন অফ ম্যাটেরিয়াল, বিকজ আমরা জানি যে একই ভিন্ন ভিন্ন ম্যাটেরিয়ালের প্রিজম তৈরি করা হলে কিন্তু স্পেকট্রাম সেম হবে না, রাইট? একটা ম্যাটেরিয়াল এক এক রকম হবে। সো n ডিপেন্ড অন ম্যাটেরিয়াল, and for a specific material n is also a function of lambda. এবং এই n এর ভ্যালু ইউজুয়ালি ল্যামডা যদি বাড়তে থাকে n এর ভ্যালুটা কমতে থাকে। হ্যাঁ, আরো একটা বিষয় আছে, ম্যাটেরিয়াল যত ডেন্স হবে ততই কি হবে, n এর ভ্যালু বাড়বে। কেন বলতো? লাইট প্রিন্স থেকে ডেন্স প্রিন্স, ম্যাটেরিয়াল ডেন্স হলে কেন n এর ভ্যালু বাড়তেছে বলতো? কেননা তাহলে লাইটের যে প্রপাগেশন সেটা আরো বেশি হিন্ডার্ড হবে, লাইটের ভেলোসিটি কমে যাবে, সাইড ইফেক্ট, তার মানে ইন্টারঅ্যাকশন বাড়ছে, রাইট? যত ডেন্স হবে তত ইন্টারঅ্যাকশন বাড়ছে, ইন্টারঅ্যাকশন বাড়ার কারণে স্বাভাবিকভাবে তার ইয়েটা বেড়ে যাচ্ছে। তো কালারলেস সলিড এন্ড গ্লাস আর ক্যারেক্টারিস্টিক্স ইন ইজি ডিফারেন্ট ফ্যাক্ট। আচ্ছা, এখানে আরেকটা বিষয় আছে, এগুলো এক ধরনের গ্লাস, এগুলো এক ধরনের গ্লাস, জাস্ট ডিফারেন্ট টাইপের গ্লাস, দুটো ঠিকই সেম জিনিস। এখানে আরেকটা জিনিস যেটা আছে সেটা হলো যে আমরা আরেকটা জিনিস দেখতে পাই যে এই যে dn বাই d ল্যামডা, যেটা dn বাই d ল্যামডা কি হচ্ছে, আমাদের কমতেছে, রাইট? এটা ধীরে ধীরে কমতেছে, তার মানে dn বাই d ল্যামডা কমছে, কমতে কমতে একটা সার্টেন টাইম পরে অনেক ম্যাটেরিয়ালের ক্ষেত্রে দেখা যায় কিছু কিছু গ্লাসের ক্ষেত্রে এটা আবার বাড়তে শুরু করে। ডিসপারশন এজ এ ফাংশন অফ ওয়েভলেন্থ ফর এ নাম্বার অফ সিরামিক, কিছু কিছু ম্যাটেরিয়ালের ক্ষেত্রে এটা আবার বাড়তে শুরু করে। এখন তার মানে এদিকে সে ডিসপারশন ম্যাক্সিমাম দেবে, এখানে dn বাই d ল্যামডাটা কমে আসবে। dn বাই d ল্যামডা যদি কমে যায় তাহলে কি হওয়া উচিত, এই ইয়েটা কি উইথ কমে যাওয়ার কথা স্পেকট্রামটা? জি স্যার, dn বাই d ল্যামডা কমে গেলে লাইট ডিসপার্সড কম হবে, ফলে ব্যান্ডের উইডথ কমে যাবে। এটা কমে যাওয়ার কথা। এখন এখানে একটা জিনিস খেয়াল করো, এটা লেফট সাইড যদি চিন্তা করি, লো ব্যান্ড, লো ওয়েভলেন্থ, সেখানে কি এনার্জি বেশি, তাই না? জি স্যার। এদিকে ট্রান্সমিট করবে, এই সাইডে গিয়ে যখন ডিসপারশন কমে যাবে এদিকে কিন্তু সে ট্রান্সমিট করা তার জন্য ডিফিকাল্ট হয়ে যাবে, এই সাইডটাতে গিয়ে ম্যাটেরিয়াল আবার ওপেক হয়ে যাবে।
ঠিক আছে, কারণ ওদিকে গিয়ে তার এনার্জি কমে যাবে, অনেক এনার্জি অনেক কমে যাবে হাই ওয়েভলেন্থে গিয়ে। এখানে বইতে আসলে খুব ডিরেক্টলি লিখে দিচ্ছে তোমাদের যে dn/dλ কমতে কমতে আবার বেড়ে যায় এবং হায়ার ওয়েভলেন্থে ওপেক হয়ে যায়। যদিও ওপেক নিয়ে আলোচনাই করে নাই ওরা। সো বেসিক্যালি হাই ওয়েভলেন্থে যেটা হচ্ছে স্বাভাবিকভাবেই এটা ওপেক হচ্ছে, এটা নট অনলি রিলেটেড টু দিস ওয়ান। একদিকে তার ব্যান্ড গ্যাপের চেয়ে এনার্জি কম, আরেকদিকে হচ্ছে তার যে রিফ্রেক্টিভ ইন্ডেক্স সেটাও কি হচ্ছে আবার এর সাথে বেড়ে যাচ্ছে। বেড়ে যেতে যেতে এই জিনিসটা মানে এটা আবার উইথ বাড়তেছে, উইথ বাড়ার সাথে সাথে এট দ্য সেম টাইম তার পাস করার ক্ষমতাও কমে যাচ্ছে। হ্যাঁ, বেসিক্যালি এটা ফেইন্ট হয়ে যাচ্ছে, এটা থাকে না আলটিমেটলি। সো এই সাইডে গিয়ে ম্যাটেরিয়ালটা ওপেক হয়ে যাবে। সো এই অর্থে আসলে মেইনলি যেটা বোঝাতে চাচ্ছে যে আমরা আগে যেটা দেখে আসছি যে n ল্যামডার সাথে কমে, এট দ্য সেম টাইম পরবর্তীতে গিয়ে আবার একটা মিনিমামে গিয়ে সে আবার একটু স্পেন্ড করতে শুরু করে। কিন্তু এর করার মানে এই না ওই পাশে গিয়ে আবার ট্রান্সমিশন পাওয়া, ওই পাশে গিয়ে কিন্তু আসলে ম্যাটেরিয়াল আবার ইয়ে হয়ে যায়, ওপেক হয়ে যায়, কারণ ওই পাশে এনার্জিটা হচ্ছে ওই পাশে এনার্জিটা হচ্ছে ব্যান্ড গ্যাপের এনার্জির চেয়ে কম। কোন ফ্যাক্টর গুলো রিফ্লেকটিভ ইন্ডেক্স একটা খেয়াল করো, রিফ্লেকটিভ ইন্ডেক্স কিন্তু অনেক কিছুকে কন্ট্রোল করে, নট অনলি রিফ্লেকটিভ ইন্ডেক্স রিফ্লেকশনকে কন্ট্রোল করে, রিফ্লেকটিভ ইন্ডেক্স কিন্তু ডিরেক্টলি রিফ্লেকশনকে কন্ট্রোল করে, তাই না? আমরা দেখেছি রিফ্লেকটিভ ইন্ডেক্স ডিপেন্ড করে দুইটা মিডিয়ার রিফ্লেকটিভ ইন্ডেক্সের উপর, আর এই রিফ্লেকশন কন্ট্রোল করে ট্রান্সমিটেন্স। সো এভরিথিং ইজ ডিপেন্ডেন্ট অন রিফ্লেকটিভ ইন্ডেক্স, ঠিক আছে, কালার থেকে শুরু করে অনেক কিছু। সো আয়ন সাইজ একটা ইম্পর্টেন্ট, যদি লার্জ আয়ন হয়, আমরা বলেছি লার্জ আয়নের ক্ষেত্রে অ্যাবসর্বেন্স যেরকম বেশি হয় বিকজ তারা লুজলি বন্ডেড থাকে। হ্যাঁ, এই লার্জ আয়ন গুলো লুজলি বন্ডেড হওয়ার কারণে এগুলো ইজিলি পোলারাইজড হয়ে যায়। হ্যাঁ, এই কারণে কি হবে, ইজি পোলারাইজড হওয়ার কারণে তাদের এন এর ভ্যালুটা এদের লার্জ থাকে। স্ট্রাকচারের উপর ডিপেন্ড অলরেডি দেখিয়েছি আমরা, লেস ডেন্স যদি হয় তাহলে এন কম হবে বিকজ তারা লেস ইন্টারাকশন করবে, যদি ডেন্স স্ট্রাকচার হয় তাহলে তারা বেশি ইন্টারাকশন করবে, তখন আবার এন এর ভ্যালু বেড়ে যাবে। আচ্ছা, আমরা লেস ডেন্সকে কি পোরোসিটির সাথে ডাইরেক্ট রিলেট করতে পারি? মনে হয় না, পোরোসিটি ইজ সামথিং ডিফারেন্ট। স্ক্যাটারিং এর ব্যাপারটাও তো সো হ্যাঁ রাইট, সো পোরোসিটি কিন্তু স্লাইটলি ডিফারেন্ট। আমি দুইটা সেম ম্যাটেরিয়াল পেতে পারি যেটার একটার আসলে ডেনসিটি বেশি কিন্তু পোরোসিটির কারণে তার ডেনসিটি কমে গেছে, হ্যাঁ, আরেকটা হতে পারে না ম্যাটেরিয়ালটা ডেনসিটি ইটসেলফ কম। সো আমরা এই মোমেন্টে যেটা কথা বলছি ইটসেলফ ম্যাটেরিয়াল ডেনসিটি নিয়ে উইদাউট পোরোসিটি। এখানে হ্যাঁ, লো ডেন্স বা হাই ডেন্সের ক্ষেত্রে কি হতে পারে সেটা আমরা বলছি। যেমন ডিফারেন্ট গ্লাস হতে পারে, একটা সিলিকা গ্লাস হতে পারে, একটা লেড অক্সাইড গ্লাস হতে পারে, লেড অক্সাইড গ্লাস ডেনসিটি হাই, so that recycling বেড়ে যাবে। ক্রিস্টালোগ্রাফিক ডিরেকশন obviously important। ক্রিস্টালোগ্রাফিক এটা যদি কিউবিক স্ট্রাকচার বলি অপটিক্যাল আইসোট্রপিক ইন অল আদার, তাহলে অবশ্যই সেটা সমস্যা নাই, কিন্তু ইন অল আদার ক্রিস্টাল সিস্টেম n is higher along the close packed direction। কারণ কি, যেই ডিরেকশনে ক্লোজ প্যাকড ডেনসিটি থাকবে মানে হাইলি ডেন্স থাকবে সেই ডিরেকশনে ইন্টারঅ্যাকশনটা বেশি হবে। ওই হাই ডেনসিটি লো ডেনসিটি ম্যাটেরিয়ালের মধ্যেই অ্যানিসোট্রপিক ম্যাটেরিয়ালের হাই ডেনসিটি ডিরেকশনে ইন্টারঅ্যাকশন বেশি হওয়ার কারণে রিফ্লেকটিভ ইন্ডেক্স ভ্যালু হবে বেশি। আমরা স্ট্রেসের একটা কথা বলি, তোমরা দেখবা যে প্লাস্টিকের তৈরি যখন এই জিনিসগুলো কিনো তোমরা এই যে স্কেল তারপরে এগুলোকে দেখেছো যে লাইটের মতো দেখা যায়, ঠিক আছে? এরকম স্যার দেখিনি, তবে মাঝে মাঝে যে এরকম সেট স্কয়ারকে কিছুটা বাঁকিয়ে রেখেছি যে এটার এজ গুলো থেকে প্রিজমের মতো কিছুটা রিফ্লেক্ট হচ্ছে। আসলে বিষয়টা যেটা হচ্ছে এটাকে বলা হয় স্ট্রেস ইনডিউস। হ্যাঁ, স্ট্রেস এখানে কি ঘটে দেখো, এখানে যেটা হয় ওরা ইচ্ছাকৃতভাবে এখানে স্ট্রেস ইনডিউস করে এই ম্যাটেরিয়ালটা তৈরি করার জন্য, কালারগুলো আনার জন্য, ঠিক আছে? এখানে বলা the application of tensile stress when isotropic material causes increase and normal to the direction of applied stress আর decrease and along the stress direction। তার মানে তুমি যখন একদিকে স্ট্রেস করবা ম্যাটেরিয়ালটা অ্যানাইসোট্রপিকের মতো বিহেভিয়ার শো করবে, তার একদিকে হবে এনটি একদিকে কম। এখন তুমি কোন প্যাটার্নে এটার মধ্যে স্ট্রেস ইনডিউস করতেছো তার উপর ডিপেন্ড করে কি হবে, এটার মধ্যে স্বাভাবিকভাবেই টোটালি অ্যানাইসোট্রপিক কি চলে আসবে। তুমি কিন্তু স্ট্রেসটা অনেকভাবে অ্যাপ্লাই করতে পারো, তৈরি করার সময় তুমি যদি কয়েকটা টেনসাইল এবং কম্প্রেশন ফোর্স অ্যাপ্লাই করো তাহলেই এটার মধ্যে একটা প্যাটার্ন চলে আসবে। তোমরা দেখবা যে অনেক ইন্টারনেট সার্চগুলো দেখবা পেপারগুলোতে স্ট্রেস প্যাটার্ন দেখা যায়, এভাবে দেখায় মনে করো লিনিয়ার ভাবে স্ট্রেস টেনসাইল লাইন, কম্প্রেশন লাইন, অথবা এটা টেনসাইল জোন ধীরে ধীরে বড় হচ্ছে, কম্প্রেশন জোন। হ্যাঁ, এর ফলে দেখা যেতে পারে এই যে লাইটের যেটা তুমি এখন দেখছো, তুমি এমনও দেখতে পাচ্ছা যে পানির মধ্যে একটা ঢিল ফেললে যেরকম ধীরে ধীরে গোল গোল হয়ে যায় সেরকমও তো অনেক সময় দেখা যায় না প্লাস্টিকের মধ্যে। হ্যাঁ, তো এই কালারটা কিরকম আসবে এটা কিন্তু কোনো সিউরিটি নেই। এই যেমন এই জায়গাটা খেয়াল করো, এই জায়গাটা একরকম প্যাটার্ন, এই জায়গাটা আরেক রকম প্যাটার্ন, এটা ডিপেন্ড করছে তুমি কোন জায়গায় কিভাবে স্ট্রেস অ্যাপ্লাই করছো তার উপর। তো স্ট্রেস যদি অ্যাপ্লাই করা হয় তাহলে কিন্তু তোমার এই বাইফ্রিনসি এটা ক্রিয়েট হয়। তার একটা এক্সাম্পল হচ্ছে এটা,
ঠিক আছে। এবং এই কারণে একটা কাজ করা হয় অনেক সময়, এটা তো খুব বেশি করে করা হলে, কোনো একটা ম্যাটেরিয়াল তৈরি করার পরে এরকম সেটা কি স্ট্রেস ফ্রি কিনা অথবা ইউনিফর্ম স্ট্রেস কিনা দেখার জন্য এই টেস্টটা করা হয়। সেখানে স্পেসিফিকলি লাইট অ্যাপ্লাই করলে, পোলারাইজ লাইট অ্যাপ্লাই করে চেক করে দেখা হয় যে বাইপ্রিঞ্জেস হচ্ছে কিনা কোনোখানে, বুঝা গেছে? খালি চোখে যদি ধরা নাও পড়ে, আমরা স্পেকট্রোস্কোপির মতো একটা সিস্টেম, ওখানে লাইট দিয়ে দেখি, ভিন্ন ভিন্ন জায়গায় একই ধরনের ওয়েভলেন্থ দিয়ে দেখি যে কোনো রকম এরকম বাইপ্রিঞ্জেস দেখা যাচ্ছে কিনা। যদি দেখা যায় তাহলে আমরা বলতে পারি যে ম্যাটেরিয়ালটা স্ট্রেস ফ্রি না। যেমন এটা একটা স্কেল, এখানে যদি কোথাও টেনসাইল কম্প্রেশন স্কেল থাকে তোমার জন্য এমন কোনো ইম্পর্টেন্ট বিষয় না এটা। কিন্তু মনে করো আমি কোনো জায়গায় একটা ডিভাইসের মধ্যে ছোট্ট একটা ইয়ে তৈরি করে দিলাম, ফর এক্সাম্পল ইউভিএক্স এর মধ্যে আমরা ছোট্ট একটা স্লাইড বসাচ্ছি, হ্যাঁ, মনে করো যেটা রেগুলার চেঞ্জেবল না, তো সেই স্লাইডটার মধ্যে যদি এই ধরনের স্ট্রেস তৈরি হয়ে থাকে তাহলে সেই স্লাইড তো 2 বছর পরে ভেঙে যেতে পারে। এক স্লাইড তোমার ইউজ করা লাগবে 10 বছর 20 বছর, তুমি তার চাবা না 1-2 বছর মতো নষ্ট হয়ে যায়। তো সেক্ষেত্রে একটা গ্লাস স্লাইড তৈরি করার পরে বা একটা ছোট্ট কোনো স্ক্রিন তৈরি করার পরে তোমাকে শিওর করতে হবে যে সেটা খুব ওয়েল কন্ট্রোলড ম্যানুফ্যাকচার, রাইট? তো তোমাকে বের করতে হবে যে ওর মধ্যে কোনো স্ট্রেস আছে কিনা, স্ট্রেইন আছে কিনা, সেটা কি ইউনিফর্মলি তৈরি কিনা, খালি চোখে দেখলে মনে হতে পারে। তো তখন আমরা এই ধরনের টেস্টের মাধ্যমে, এটা কি জানা টেস্ট বলে আমরা ভুলে গেছি, মাধ্যমে আমরা বের করতে পারি যে ওই ম্যাটেরিয়ালে কোনো স্ট্রেস আছে। নাম স্যার? হ্যাঁ, মানে যে স্ট্রেস দিয়ে স্পেকট্রোস্কোপি বলে না এটাকে আসলে, ফটো ইলাস্টিসিটি মোস্ট প্রবাবলি সো এটার মাধ্যমে আমরা বাইর করতে পারি যে স্ট্রেস আছে কিনা এবং থাকলেও সে কোন প্যাটার্নে আছে। তোমরা আরেকটা জিনিস জানো, আমি জানি না তোমরা মনে পড়ছো কিনা, সেটা হচ্ছে ফ্র্যাকচার টাফনেস সিরামিকের কিভাবে বাড়ায়, এটা কি তোমরা পড়েছো? সারফেসে কম্প্রেশন ক্রিয়েট করে। জি স্যার। হ্যাঁ, সো ওই ধরনের ক্ষেত্রেও কিন্তু এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট, সারফেসে কম্প্রেশনটা তুমি ইউনিফর্মলি দিতে পারছো কিনা। যখন তুমি সারফেসে কম্প্রেশন দিয়েছো, সেই কম্প্রেশনটা কি ইউনিফর্মলি ফুল সারফেসে পড়েছে কিনা। হ্যাঁ, কম্প্রেশন দিলে যেটা হয় আমরা জানি যে ক্র্যাক, বলতো ক্র্যাক ইনিশিয়েট করে কি টেনশনে না কম্প্রেশনে? টেনশনে। আর এক্সপ্যান্ড করে? যতদূর জানি স্যার এটা ইনিশিয়েশন প্রপাগেশন দুটোর জন্য স্যার টেনশনের দরকার পড়ে। কম্প্রেশনে কিছু হয় তাহলে? কম্প্রেশনের ক্ষেত্রে ক্র্যাক, যে ক্র্যাক সারফেস গুলো এগুলো অ্যাকচুয়ালি কোলাপস করে, এর জন্য স্ট্রেংথেনিং হয়। এটুকু জানি। তোমরা ক্লিয়ার কোর্স করে ফেলছো অলরেডি ক্রিস্টাল ডিফেক্ট? জি স্যার, 3 to 1। হ্যাঁ, তাহলে তো ওখানে পাওয়ার কথা। সেটা হচ্ছে যে কম্প্রেশনে ক্র্যাক জেনারেট করতে পারে, ঠিক আছে, ক্র্যাক ফর্ম করতে পারে, টেনশনও ক্র্যাক ফর্ম করতে পারে। কিন্তু যখন প্রপাগেশন স্টেট আসে তখন কম্প্রেশন হচ্ছে ক্র্যাকগুলোকে, ফেজগুলোকে বন্ধ করে দেয়, ঠিক আছে, কিন্তু টেনশনটা হচ্ছে প্রপাগেট করে। সো ইনিশিয়েশন কি করতে পারে? হ্যাঁ, ইনিশিয়েট করতে পারে, ঠিক আছে, ভয়েড থেকে ক্র্যাক ইনিশিয়েট করতে পারে। ভয়েডের উপর তুমি যদি কোনো রকম বাজাও অত ডিটেইল এখন না যাই, মেইন কথা হচ্ছে দুটোই হতে পারে। তো যখন আমরা কম্প্রেশন অ্যাপ্লাই করি সারফেসে, তখন দেখা যায় যে যদি তুমি ইউনিফর্মলি অ্যাপ্লাই করতে না পারো তখন কিন্তু ক্র্যাক ইনিশিয়েট করে। ফলে ওই ধরনের ক্ষেত্রে ফ্র্যাকচার টাফনেস বাড়ানোর জন্য যদি খুব থিন কোনো গ্লাস শিটের সারফেসে তোমার করা হয়, তাহলে যেমন ধরো তোমরা মোবাইলের স্ক্রিনে যে গ্লাসগুলো লাগাচ্ছ, হ্যাঁ, এগুলো কিন্তু খুব সফিস্টিকেটেড। আমরা জানি যেগুলো খুব ভালো গ্লাস, যেগুলো সেগুলো ক্লিয়ারলি দেখতে পাও, সেগুলো টাচ অনেক ভালো হয়। তো এইসব এগুলোর মধ্যে তো স্ট্রেস থাকে, রাইট? তৈরি করার পরে সেগুলোকে রিলিজ করা হয়, রিলিভ করা হয়। তো এই স্ট্রেস যদি ইউনিফর্ম না হয় তাহলে কিন্তু মোবাইল স্ক্রিনের উপরে একটা গ্লাস দিলে সেই গ্লাসটাকে ভালো মতো ইউজ করতে পারবে না, রাইট? তো ওই জিনিসটা হচ্ছে স্ট্রেস ইনডিউসড রিফ্র্যাক্টিভ ইনডেক্স, যেটা সেটা। দেন হচ্ছে আমরা রিফ্লেকশনের কথা যদি বলি, আমরা রিফ্লেকশনের এই জিনিসটা কিন্তু গত ক্লাসে দেখেছিলাম, তোমার মনে আছে কিনা? n1 - n2² / n1 + ইকুয়েশনটা দেখিয়েছিলেন। ওই ইকুয়েশন থেকে আমরা এটাও দেখেছিলাম যে যদি তোমার ইয়ের ক্ষেত্রে হয়, একটা সারফেস যদি 1.5 হয় তখন ক্যালকুলেশন করে দেখলাম 4% হয়, 1.9 হলে 20% হয়। তার মানে লেডক্সেরই ক্ষেত্রে মনে হয় নাকি 2.1? হ্যাঁ, লেডক্সের ক্ষেত্রে 2.1 হলে 13% হয়। তার মানে n এর ভ্যালু চেঞ্জ হলে স্বাভাবিকভাবে আমরা জানি যে তার কি চেঞ্জ হয়ে যায়, রিফ্লেক্টিভিটি চেঞ্জ হয়ে যায় সারফেস থেকে, ঠিক আছে। এবং এখানে বলা হয়েছিল যে একটা সিলিকা গ্লাসের চেয়ে ডাবল হয়ে যায় লেড গ্লাস। তার মানে কি কারণে হচ্ছে এটা? রিফ্লেক্টিভ ইনডেক্স চেঞ্জটা আমরা দেখলাম যে ভিতরে ইন্টারঅ্যাকশনের ইয়ে দেখা হয়, ভ্যারি করে, আর স্বাভাবিকভাবে ওটার কারণে আমার রিফ্লেকশনটাও ভ্যারি করবে। তো এই ফর্মুলাটা যা ইউজ করা হচ্ছে যে বিভিন্ন ম্যাটেরিয়ালের রিফ্লেকশন আমরা বের করতে পারি থিওরিটিক্যালি যদি আমরা এই ফর্মুলাগুলো অ্যাপ্লাই করি, বাট স্টিল देयर আর আদার ফ্যাক্টর। ফর এক্সাম্পল সারফেস রাফনেস, ঠিক আছে, সারফেস রাফনেস কিন্তু রিফ্লেকশনকে কন্ট্রোল করবে। হাই রিফ্লেক্টিভিটির কথা বলা হচ্ছে, হাই রিফ্লেক্টিভিটি স্বাভাবিক, আমরা অনেক কিছুই দরকার আমাদের। এখানে জাস্ট একটা एग्जांपल বলা হয়েছে জেমস্টোনের কথা, হচ্ছে আমাদের বিভিন্ন ডিভাইসে রিফ্লেক্টিভিটি ইম্পর্টেন্ট, ইলেকট্রনিক ডিভাইসে।
একটা জেমস্টোন রিফ্লেক্টিভিটি পাওয়ার জন্য আমার কি করতে হতে পারে, আমি সেটা এন এর ভ্যালু বাড়াতে পারি, যেমন ডায়মন্ডের ক্ষেত্রে এন এর ভ্যালু 2.4। আরেকটা হচ্ছে তুমি যত বেশি সারফেস কাটবা, স্বাভাবিকভাবেই যত বেশি সারফেস কাট করবা করে তত ক্লিন স্মুথ সারফেস কাট করবা, সেখানে তোমার রিফ্লেকশন বেশি হবে। স্বাভাবিকভাবে এটা কাটিং স্কিলের উপর বেস করে, বাট তার হচ্ছে একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে তুমি যে জেমস্টোনটা নিয়ে কাজ করছো তার রিফ্লেক্টিভ ইন্ডেক্স কত, এয়ার এর চেয়ে কত বেশি, তার উপর ডিপেন্ড করবে সেটা কি পরিমাণ লাইটকে রিফ্লেক্ট করবে। ঠিক আছে, গ্লেজিং এবং এনামেল তো বোঝো তোমরা, সিরামিক থেকে শুরু করে বিভিন্ন জিনিসের উপর আমরা গ্লেজিং দেই, মেটালের উপর আমরা এনামেল ক্রিয়েট করি, এগুলোর উপরও কিন্তু রিফ্লেক্টিভিটি ডিপেন্ড করবে। এগুলোর রিফ্লেকশন খুব ইম্পর্টেন্ট, যে কতটুকু রিফ্লেকশন তুমি পাচ্ছ, কারণ হচ্ছে জিনিসটা কতটা অ্যাট্রাকটিভ লাগে। একটা সিরামিকের ক্ষেত্রে আমরা কি চাই, সিরামিক টাইলসের ক্ষেত্রে রিফ্লেকশন বেশি চাই না কম চাই? ওয়াল টাইলসের ক্ষেত্রে বা ডেকোরেটিভ টাইলসের ক্ষেত্রে আমরা রিফ্লেক্টিভিটি রাইট, ডিফারেন্ট ক্ষেত্রে ডিফারেন্ট চাই, তাই না? এক এক ক্ষেত্রে এক এক রকম, এটা অ্যাপ্লিকেশনের উপর ডিপেন্ড করে, তাই তো? যেমন একটা রুমে অনেক বেশি লাইট জ্বলে, সেখানে আমরা স্বাভাবিকভাবে মনে করি যে ফ্লোর যদি বেশি রিফ্লেক্ট করে হয়তো আলো বেশি থাকবে। এট দ্য সেম টাইম আবার অনেক জায়গাতে তুমি দেখবা যে লাইট যদি অনেক বেশি রিফ্লেক্ট করে তোমার এখন দেখতেই সমস্যা হবে। বিশেষ করে তুমি দেখবে যে ইয়েগুলোর ক্ষেত্রে, ধরো অনেক ক্ষেত্রে মার্বেল পাথর টাইপ বা এরকম লাগালে দেখবা যে রিফ্লেকশন কি পরিমাণ করছে তোমার দেখতে। তো তুমি তোমার প্রয়োজন মতো তুমি কন্ট্রোল করতে পারো, হ্যাঁ, কন্ট্রোল করতে পারে। যেমন এখানে বলা হয়েছে যে লেড অক্সাইড ইউজ করা হয় প্রায়, যে কারণে বলা হয়েছে যে এগুলো চেক করে দেখতে হয় যে লেড অক্সাইড ফুড এবং বেভারেজ আইটেম যখন থাকে, যে ওই সব জায়গায় যদি গ্লেজ বেশি থাকে, রিফ্লেকশন বেশি থাকে, তখন দেখতে হয় যখন লেড অক্সাইড ইউজ করা হয়েছে কিনা। ঠিক আছে, ওটা সেটা টেস্ট করা হয়। ওই জন্যই আমরা লেড অক্সাইড টেস্ট করি ফুড গ্রেড কিনা দেখার জন্য। রিফ্লেকটেন্সের উপর অবশ্যই সারফেস রাফনেস একটা বিশাল ব্যাপার আছে। আমরা জানি সারফেস যদি স্মুথ হয় তাহলে রিফ্লেকশন এরকম হবে, আদারওয়াইজ রিফ্লেকশন দুই রকম, একটা হচ্ছে স্পেকুলার, একটা হচ্ছে ডিফিউজ। স্পেকুলার হয় সে একদিকে যাবে, আর ডিফিউজটা তুমি কন্ট্রোল করতে পারো। ডিফিউজটা কিন্তু তুমি কন্ট্রোল করতে পারো। দেখো, এটা তুমি ডিপেন্ড করে তুমি তোমার যে লাইটটা ভিজিবল লাইটের ওয়েভলেন্থ ওইটার সাপেক্ষে তুমি এই সারফেস রাফনেসটা কন্ট্রোল করতে পারো। দেখো, একই ওয়েভলেন্থের জন্য একই রকম। সেটা যারা তৈরি করে তারা ট্রায়াল এন্ড এরার দিয়ে দেখে নেয় কিভাবে রাফনেস করলে ওরা সুন্দর একটা রিফ্লেকশন পাচ্ছে। আদারওয়াইজ এটা দেখলে কি হবে, একদিক থেকে দেখলে ব্রাইট দেখাবে, একদিক থেকে দেখলে তোমার দেখাবে, রাইট? তুমি যদি স্মুথলি এটা করতে পারো, সুন্দর মতো করে লাইটটা সুন্দর মতো সেট করতে পারো, তাহলে দেখবে যে হ্যাঁ, রুমের যেখান থেকে তাকাচ্ছ মোরাললেস তোমার টাইলস গুলাকে বা গ্লেজ গুলাকে বা এনামেলকে তুমি একই রকম ব্রাইট দেখতে পাবা। সো ইটস ভেরি ইম্পর্টেন্ট, সারফেস রাফনেস থাকবে, সো রাফনেসটাকে কন্ট্রোল করতে হবে। দেখো, একই রাফনেস, একই লেভেলের রাফনেস অলমোস্ট, যে একটা রাফনেসের ক্ষেত্রে জিনিসটা খুব নন ইউনিফর্ম, কোনো দিকে দেখাচ্ছে ব্রাইট, কোনো দিকে ডাল বা ম্যাট। তুমি যখন খুব স্মুথ মানে ওয়েল কন্ট্রোল করতে পারবা রাফনেসটাকে, তখন কিন্তু ডিফিউজ রিফ্লেকটেন্স হলো কোনো প্রবলেম নাই। সো নট নেসেসারি ইট হ্যাজ টু বি টু মাচ স্মুথ, কিন্তু ইট হ্যাজ টু বি কন্ট্রোল। সারফেস রাফনেসটা কন্ট্রোল হতে হবে। আমরা যখন থিমগুলো তৈরি করি, আমরা এএফএম এ দিয়ে বা আমরা সারফেস রাফনেস মেজার করি, রাফনেস মেজারের অন্য ইকুইপমেন্ট আছে, আমরা দেখি যে রাফনেস কিভাবে চেঞ্জ হচ্ছে, তার সাথে আমরা অ্যাবজর্বেন্স মেজার করি উইথ ওয়েভলেন্থ কিভাবে চেঞ্জ হয়, সেখানে আমরা স্টাডি করি যে কিভাবে সারফেস রাফনেস অ্যাবজর্বেন্সকে এবং ওয়েভলেন্থের ফাংশন হিসেবে কিভাবে অ্যাবজর্বেন্সটা চেঞ্জ করে। তো এই জিনিসগুলোর মধ্যে আমরা আজকে যেটা দেখলাম, একটা হচ্ছে ট্রান্সমিটেন্স, রিফ্লেকটিভ ইন্ডেক্স কিভাবে ভ্যারি করে বিভিন্ন ফাংশন হিসেবে, সিস্টেম ইনডিউসড রিফ্লেকটিভ ইন্ডেক্স এবং রিফ্লেকশন ফ্রম সারফেস। আমরা কালারে যাচ্ছি না এখনো। এখানে আর একটা জিনিস আছে যেটা হচ্ছে অ্যান্টি রিফ্লেকশন কোটিং। অ্যান্টি রিফ্লেকশন কোটিং ট্রান্সমিশন কে চলে যায় আগে আমার মনে হয়, অ্যান্টি রিফ্লেকশন কোটিং এ না যাই। আমাদের ক্লাস কতক্ষণ আছে আর? আচ্ছা, 10 মিনিট। আচ্ছা, তাহলে আমি অ্যান্টি রিফ্লেকশন কোটিংটা শুরু না করি, জাস্ট ক্যারেক্টারিস্টিক্সটা নরমাল দেখিয়ে দেই। একটা হচ্ছে ট্রান্সলুসেন্ট সিরামিক, এগুলো রিলেটেড। ট্রান্সলুসেন্ট কোনটাকে বলি আমরা? ট্রান্সলুসেন্ট মানে হলো যে ম্যাটেরিয়াল যখন তার মধ্যে দিয়ে লাইট যাওয়ার সময় সে অ্যাবজর্ব ট্রান্সমিট করছে না, ওদিকে রিফ্লেক্ট করছে না। ট্রান্সমিট করলে তো আমরা ট্রান্সপারেন্ট দেখতে পাই, রিফ্লেক্ট করলে সেটা আমরা দেখতে পাই যে ব্রাইটলি। ট্রান্সলুসেন্ট হচ্ছে আসলে মাঝে মাঝে। আমরা এখানে একটা দেখতে লাস্টে একটা স্লাইড দিচ্ছি আমি এই জন্য যে ডিফারেন্ট প্রসেস ক্যান লিড টু ওপেসিটি। ওপেসিটি কথা আগে বলি, তারপর আমরা ডেসক্রিপশনে যাচ্ছি। তো ওপেসিটি কি করছে? ওপেসিটি হচ্ছে অ্যাবজর্পশনের উপর ডিপেন্ড করে, রিফ্লেকশনের উপর ডিপেন্ড করে, স্ক্যাটারিং উপর ডিপেন্ড করে, তাই না? যদি সব অ্যাবজর্ব হয়ে যায়, তখন সব রিফ্লেক্ট হয়ে যায়, তখন সব স্ক্যাটার হয়ে যায়, তার মানে কি ম্যাটেরিয়ালটা টোটালি ওপেক হয়ে যাবে, রাইট? সে কোনো কিছুই ট্রান্সমিট করতে দিচ্ছে না। আর একটা ওপেক ম্যাটেরিয়াল সে কিন্তু
ট্রান্সপ্যারেন্ট না, টোটাল লাইট ক্লিক করে না, অথবা সে ট্রান্সলুসেন্টও না, যে অ্যালাউ সাম লাইট টু পাস থ্রু। তার মানে ট্রান্সলুসেন্ট মানে হচ্ছে যেখানে ঝাপসা ম্যাটেরিয়াল গুলি খুব ঝাপসা, ভেতর দিয়ে অল্প একটু লাইট আসছে, যেমন এগুলো, তাই না? এটাকে আমরা কি বলি? এগুলো হচ্ছে আমাদের ফ্রস্টেড গ্লাস। ফ্রস্টেড গ্লাস হচ্ছে ট্রান্সলুসেন্ট। হ্যাঁ, এখন অবশ্য গ্লাস সব ট্রান্সলুসেন্ট না, অনেকে দেখবে উপর দিয়ে একটা ইয়ে লাগিয়ে দেয়, স্টিকার লাগায় দেয়, ঠিক আছে? কিন্তু স্টিকার না লাগাইয়া, স্টিকার লাগাইলে তো এটা আসলে পারপাস চলে আর কি, বাট অরিজিনালি যদি তুমি ট্রান্সলুসেন্ট করতে চাও তাহলে গ্লাস সারফেসটাকে মডিফাই করতে হবে। কি করতে হবে? আমার ট্রান্সলুসেন্টের জন্য এই ফ্যাক্টরগুলোকে কন্ট্রোল করতে হবে। যদি 100% স্ক্যাটার রিফ্লেকশন অ্যাবজর্পশনে চলে যায়, ওকে। যদি তুমি 100% এগুলো না করতে পারো তাহলে কিছু ট্রান্সমিট করে যাবে, তখন হয়ে যাবে ট্রান্সলুসেন্ট। বুঝা যাচ্ছে? কিছু পরিমাণ লাইট যদি পাস করে যায় তাহলে আমরা এটার মাধ্যমে ট্রান্সলুসেন্ট করতে পারবো। সো এখানে যে ঘটনাগুলো ঘটতে পারে, লাইট ভেতরে যে অ্যাবজর্পশন গুলো ঘটে, আসলে লাইটটা 100% ব্লক করে দেওয়া ডিফিকাল্ট, কিছু কিছু ম্যাটেরিয়াল ছাড়া। তো এখানে যে জিনিসগুলো রোল প্লে করে ট্রান্সলুসেন্টে দেখো, এর মধ্যে একটা হচ্ছে পলিক্রিস্টালাইন ম্যাটেরিয়ালকে বলা হচ্ছে কোন রোল প্লে করে। ইভেন দো সিঙ্গেল ক্রিস্টাল মে বি ট্রান্সপারেন্ট, পলিক্রিস্টালের ক্ষেত্রে ডিফারেন্ট হতে পারে। পলিক্রিস্টালের ক্ষেত্রে কি হচ্ছে, অনেকগুলো গ্রেন বাউন্ডারি আছে। সো দ্য লস অফ ট্রান্সপারেন্সি ডিউ টু স্ক্যাটারিং অফ ইনসিডেন্ট লাইট। হ্যাঁ, স্ক্যাটারিং কোথায় হতে পারে? দেখো, একটা হতে পারে পোরোসিটি। ট্রান্সমিশন ডিক্রিজেস উইথ স্মল ইনক্রিজেস ইন পোরোসিটি, এটা একটা বিষয়। আর একটা হচ্ছে পোর সাইজ। পোর সাইজ যদি ওয়েভলেন্থ ল্যামডার সমান হয়ে যায় তাহলে স্ক্যাটারিংটা ম্যাক্সিমাম হয়। আমরা যদি একটা ছবি দেখি তাহলে এখানে দেখতে পাবা যে এটা হচ্ছে পোর ভলিউমের সাথে পোর সাইজ হলে ল্যামডা হয় তাহলে ম্যাক্সিমাম, এটা তা না। এখানে দেখা হচ্ছে যে আমাদের যদি পোরোসিটি বাড়তে থাকে তাহলে আমাদের ট্রান্সমিটেন্স কমে যাচ্ছে। এখানে সম্ভবত এটা মোস্ট প্রবাবলি পোরের ভলিউম, সরি পোরের সাইজ দেখানো হচ্ছে, যদিও আমরা এখানে লাইটের ওয়েভলেন্থ বলি নাই, whatever. সো পোর যত বাড়তে থাকবে, একটা ম্যাটেরিয়াল যত বেশি পোরাস হবে আমরা স্বাভাবিকভাবেই জানি তার ট্রান্সমিটেন্স কমে যাবে স্বাভাবিকভাবে, তাই না? ঠিক আছে, বিকজ স্ক্যাটারিং হচ্ছে অনেক বেশি। ডিফারেন্সেস ইন এন, গ্রেন বাউন্ডারিতে কি হচ্ছে? গ্রেন বাউন্ডারিতে গিয়ে তোমার রিফ্লেকটিভ ইন্ডেক্সটা ডিসকন্টিনিউয়াস, কারণ গ্রেন বাউন্ডারি একটা ইন্টারফেয়ার ক্রিয়েট করছে, স্ক্যাটারিং করছে। এট দ্য সেম টাইম যদি পলিক্রিস্টাল হয়, নন কিউবিক অ্যানাইসোট্রপিক ম্যাটেরিয়াল হয়, তাহলে তো এক গ্রেন থেকে আরেক গ্রেনে গেলে তুমি দেখবা যে তুমি যে এন এর ভ্যালু বরাবর যাচ্ছিলা একটা ডিফারেন্ট এন পাবা, রাইট? তো গ্রেন বাউন্ডারি একে তো বাধা দিবে একটা ইন্টারমিডিয়েট স্টেপ হিসেবে, আবার অ্যাক্রস দ্য গ্রেন বাউন্ডারি ম্যাটেরিয়াল যদি পলিক্রিস্টালাইন হয়, অ্যানাইসোট্রপিক হয়, তাহলে তুমি হয়তো বা যাচ্ছিলা ক্রিস্টালের এক্স অ্যাক্সিস বরাবর, একটু পরে দেখবেন নতুন যে গ্রেনটা পাচ্ছ সেটা হচ্ছে ওই ডিরেকশনে ওয়াই অ্যাক্সিস চলে আসছে। সো এন এর ভ্যালু ডিরেক্টলি চেঞ্জ হয়ে যেতে পারে। তো সেক্ষেত্রে অ্যাক্রস দ্য গ্রেন বাউন্ডারি আরো বেশি এফেক্টেড হবে, ঠিক আছে? আবার এই যেটা বলছিলাম যে অনেক সময় আমরা লিকুইড ফেজ সিন্টারিং করি, সিন্টারিং নিয়ে কাজ করে দেখবা অনেক হাই টেম্পারেচার তুলি নামায় লিকুইড ফেজ সিন্টারিং বলে, সেখানে অনেক সময় গ্রেন বাউন্ডারিতে ইন্টারগ্রানুলার ফিল্ম তৈরি হয়। এইটা করা হয় নরমালি আসলে ডেন্সিফিকেশন বাড়ানোর জন্য। অনেক সময় সিন্টারিং এর সময় অ্যালুমিনিয়ার মধ্যে কিছু একটা অ্যাডও করে, হ্যাঁ, যেমন অ্যালুমিনিয়াম সিন্টারিং করবে সামান্য একটা জিনিস অ্যাড করে দিলা যেটা হাই টেম্পারেচারে গিয়ে মেল্ট করে গ্রেন বাউন্ডারি গুলোকে ফিল করে, তখন গ্রেন বাউন্ডারি গুলো খুব দ্রুত ইয়ে হয়ে যায়, তোমার গ্রেন বাউন্ডারিতে পোরোসিটিটা কমে আসে আর কি। তো এই জিনিসগুলো কিন্তু আমাদের ট্রান্সমিটেন্সকে কমাই দিতে পারে। দেন আর কি আছে, গ্রেন সাইজ একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। স্ক্যাটারিং ইজ ম্যাক্সিমাম when r is close to lambda of visible light। একই রকম ভাবেই গ্রেন সাইজের উপর আছে। তবে গ্রেন সাইজের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে, দেখো গ্রেন সাইজ ইজ সামথিং ইন্টারেস্টিং। এটা হলো যে গ্রেন সাইজে কিন্তু পোরোসিটি বাড়ার পর এরপর আবার কমতে থাকে। আমি এই সেটটা ভালো মতো দেখে নিয়ে আসছে হোয়াট দ্য রিজন বিহাইন্ড দ্যাট। এটা একটু দেখতে হবে, দেখতে পাবো হয়তো। বাট এই যে যখন তোমার গ্রেন সাইজটা যখন ওয়েভলেন্থের সমান হবে তখন আমরা বলছি সবচেয়ে বেশি স্ক্যাটারিং পাওয়া যাবে। এখানে সবগুলো ফিনোমেননই দেখানো হচ্ছে মোরালেস, যে সারফেস রাফনেস আছে, পোরোসিটি আছে, গ্রেন বাউন্ডারি আছে। এখানে বলা হয়েছে ভেতরে মনে হয় যদি সেকেন্ড ফেজ থাকে, প্রেসিপিটেট থাকে, তাদের এন্ড ডিফারেন্ট হবে। তারপরে ইন্টারগ্রেনাল বাউন্ডারি, গ্রেন বাউন্ডারি যদি কোনো ফিল্ম জাতীয় কিছু থাকে সেখানে ইন্টারঅ্যাকশন হবে। তো এই জাতীয় কারণেও কিন্তু আমাদের ট্রান্সমিটার ভ্যারি করতে পারে। আর ওপেক যদি হয় তখন হচ্ছে টোটাল লাইটটাই যদি রিফ্লেক্ট করে বা অ্যাবসর্ব হয়ে যায়। সো এখান পর্যন্ত মোটামুটি তোমাদের লাইটের নরমাল বিভিন্ন প্রপার্টিগুলো দেখানো হয়েছে। আমি নেক্সট ক্লাসে হচ্ছে তোমাদের অ্যান্টি রিফ্লেকশন কোটিংটা দেখাবো। আমরা চশমা গ্লাসে অ্যান্টি রিফ্লেকশন কোটিং ইউজ করি। দেখো এই অ্যান্টি রিফ্লেকশন কোটিং থাকলে অনেক ক্লিয়ার দেখতে পাওয়া যায়, বিশেষ করে গাড়ির গ্লাসে। তোমার যখন অ্যান্টি রিফ্লেকশন কোটিং থাকবে তখন একরকম দেখতে পাবা, ক্লিয়ার দেখতে পাবা, কারণ রিফ্লেকশনটা কমে যায়। এটা আমরা দেখাবো। এর পাশাপাশি আমরা নেক্সট ক্লাসে কালার অফ সিরামিক দেখবো।
কালার কিভাবে কন্ট্রোল হয় ট্রান্সপারেন্ট ম্যাটেরিয়ালের ক্ষেত্রে বা ওপেক ম্যাটেরিয়ালের ক্ষেত্রে, সাথে হয়তো দিয়ে একটা অ্যাপ্লিকেশন দেখতে পারি অপটিক্যাল ফাইবার বা এই জাতীয় কিছু বলে আমরা মোটামুটি লাইটিং চ্যাপ্টারটা ক্লোজ করে তোমাদের আরেক উইক ক্লাস আছে ঈদের পরে, রাইট? Yes, sir. সো ওখানে গিয়ে আমরা শুধুমাত্র হয়তো ম্যাগনেটিকের ক্লাস দেখব, অপটিক্যালের আরেকটা ক্লাস হবে কালকে আছে, রাইট? জি স্যার। কালকে না পরশু? পরশুদিন না, পরশু। হ্যাঁ, পরশু তোমাদের অপটিক্যাল একটা ক্লাস, ম্যাগনেটিকের একটা ক্লাস হবে বুধবারে, বাকিটা ঈদের পরে ইয়েতে যাবে। ঠিক আছে তাহলে স্যার রোল 9 প্রেজেন্ট ছিলাম। আসছো? রোল 9। আচ্ছা, আমি যারা অ্যাবসেন্ট তাদেরটা একবার বলি, অসুবিধা নেই। তোমার হচ্ছে রোল 9, রোল 6 আছো? 18, হ্যাঁ 18, 21, 25, 44, 45, 46, 13 batch 20 and 29. ঠিক আছে, থ্যাংক ইউ। Recording